সম্মানিত দর্শক, গত প্রায় ২ মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে সার্জিও গোর এই শব্দটি, এই নামটি এত বেশি উচ্চারিত হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে এই ভদ্রলোক বাংলাদেশের ভাগ্য বিধাতা হয়ে গেছেন এবং তাকে যেভাবে পোর্ট্রেট করা হচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে, এমনকি মূলধারার গণমাধ্যমে, এতে করে মনে হচ্ছে যে হি ইজ মোর পাওয়ারফুল দ্যান ইভেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এটাই মনে হচ্ছে। আমাদের এই বাংলাদেশে এই যে এখন ওপেন সিক্রেট যে একটা রেজিম চেঞ্জ হয়েছে, তার সরকারের যে পরিবর্তন হয়েছে, এটা আমেরিকা করে দিয়েছে। এবং একথা এখন সবাই বলছে যে গত ২ বছর ধরে যারাই মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারপর রাষ্ট্র চালাচ্ছেন, তাদের মাথার উপর আমেরিকার হাত আছে। এখন আমেরিকার হাত সরাসরি কোনো ক্ষেত্রে আছে, ধরেন প্রধানমন্ত্রীর উপরে আছে, প্রধানমন্ত্রী মন্ত্রীকে বানিয়েছেন। এইভাবে মানে আমেরিকা যাকে অপছন্দ করে এরকম একটা লোকও এই সরকারের ধারে কাছে যেতে পারেনি। এখন ফরহাদ মাজাহারের মতো মানুষ, তারা এখন প্রকাশ্যে এই আমেরিকার ডিপ স্টেট পলিসি, তাদের সাম্রাজ্যবাদ নীতি এবং তারা এই মুহূর্তে সরকারের উপর যে প্রভাব বিস্তার করছে, এই কথাগুলো প্রকাশ্যে বলছে। যদিও তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে এই কথাগুলো এভাবে বলেননি। তারা চেয়েছিলেন ইউনূসকে সাস্টেন করানোর জন্য। কিন্তু এখন তারা বলছেন যে আমরা যতই তাকে ভালো বলার চেষ্টা করেছি, কিন্তু আমেরিকা থেকে যেভাবে কল কাঠিয়ে নিয়েছেন, সেভাবে ইউনূস আসলে অ্যাক্ট করেছেন বা রিঅ্যাক্ট করেছেন। আবার তারা এখন বলার চেষ্টা করছেন এই গ্রুপটি, জনাব ফরহাদ মাজাহার এবং তার সঙ্গে তার যারা ভক্ত মুরিদান রয়েছেন, তাদের বক্তব্য হলো জনাব তারেক রহমান সাহেব ইজ আ এক্সটেন্ডেড ভার্সন অর এলিমেন্ট অফ ডক্টর মোহাম্মদ ইউনূস, নাথিং মোর। এটা ইউনূস প্লাস গভর্নমেন্ট, এটা আমেরিকা ডিপ স্টেট ভার্সন 2, এইভাবে তারা বলার চেষ্টা করছেন। তো সেই কারণে বারবার এই সার্জিও গোরের কথাগুলো আমাদের সামনে চলে আসছে। আর সার্জিও গোরের এই বক্তব্য সামনে আনার আগে আমাদের দেশে দুটো নাম, একটা হলো পিটার ডিহাস আর একটা হলো ডোনাল্ড লু। তার মধ্যে মিস্টার ডোনাল্ড লু, তিনি বাংলাদেশের রেজিম চেঞ্জ করেছেন, পাকিস্তানের রেজিম চেঞ্জ করেছেন, শ্রীলঙ্কার রেজিম চেঞ্জ করেছেন এবং এটা মানে ক্লাইভকে যেভাবে পাক ভারত উপমহাদেশে ইতিহাসের একজন পট পরিবর্তনকারী, আপনি যেভাবে বলেন না কেন, পট পরিবর্তনকারী হিসেবে বিবেচনা করা হয়, তার চাইতেও মিস্টার ডোনাল্ড লু আমাদের এই পাক ভারত উপমহাদেশে তার এই রেজিম চেঞ্জের পলিসির কারণে অমর হয়ে থাকবেন। আপনি দেখেন পুরো মধ্যপ্রাচ্যের প্রথম মহাযুদ্ধের সময়টিতে অটোম্যানদের পতন, ওখানে ইংরেজদের রাজত্ব, ইউরোপীয়দের রাজত্ব এবং আজকে এই যে প্রথম মহাযুদ্ধ থেকে আজকে যে পুরো ইউরোপ এবং আমেরিকা পুরো মধ্যপ্রাচ্য যে শোষণ করেছে, সেই শোষণের যে নায়ক, যিনি এই পুরো জিনিসটাকে কুক করেছেন, তিনি একজন কর্নেল ছিলেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6। আপনারা জানেন যে তাদের দুটো গোয়েন্দা সংস্থা রয়েছে, MI6 এবং MI5। দেশের মধ্যে যে গোয়েন্দা সংস্থাগুলো চালায় জাস্ট NSI এর মতো, সেটা হলো MI5। আর ঠিক CIA এবং রয়ের মতো দেশের বাইরে যে সকল অপারেশন চালায়, সেটা হলো MI6। তো এরকম MI6 এর একজন কর্নেল, তিনি একেবারে 10 বছর মরুভূমিতে গিয়ে মরুভূমির একেবারে রীতিমতো হুজুর হয়ে গেলেন, মুসলমানের মধ্যে মিশে গেলেন এবং এত ভালো আরবি জানতেন যে বেদুইনরা, বড় বড় বেদুইন গোত্র, মানে তাদের সাথে তাদের সম্পর্কটা হয়ে গেল। আরও ডিটেলস মানে এখানে তার দুটো, একটা হলো তার এই কাহিনী নিয়ে একটা
খুব বিখ্যাত, মানে যাকে বলে ব্লকবাস্টার একটা সিনেমা হয়েছে, দ্য লরেন্স অফ অ্যারাবিয়া, সেটা দেখতে পারেন। আর তার কাহিনী বর্ণনা করে বিখ্যাত রোড টু মক্কা একটা বিখ্যাত বই আছে। এই বইতে আবুল আসাদ, যিনি লেখক, তিনি এই চমৎকারভাবে লরেন্স অফ অ্যারাবিয়ার কাহিনী বর্ণনা করেছেন। তো এই লরেন্স অফ অ্যারাবিয়াকে নিয়ে যেভাবে চলচ্চিত্র হয়েছে, আগামীতে দেখবেন যে এই ডোনাল্ড লুকে নিয়ে এরকম চলচ্চিত্র হবে। একটা তিনটা গভর্নমেন্টকে রীতিমতো ফেলে দিয়েছেন। 4টা গভর্নমেন্টকে, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, 4টা দেশের রেজিম চেঞ্জ করে ফেলেছে একজন লোক, ডোনাল্ড লু। ইটস নট এ ম্যাটার অফ জোক। তো এই কারণে কি হলো যে ডোনাল্ড লু একজন উপমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ছিলেন এবং প্রেসিডেন্টের সঙ্গে তার কোনো রিলেশন ছিল না, অর্থাৎ মিস্টার জো বাইডেনের সঙ্গে তার ওইরকম কোনো রিলেশন ছিল না আদার দ্যান ফর্মাল রিলেশন। তিনি শুধুমাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার উপমন্ত্রী ছিলেন, বিশেষ দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ডিপ স্টেটের পলিসিটা বাস্তবায়ন করতেন এবং একটা ফান্ড তিনি পেয়েছিলেন। তো সেটা দিয়ে তিনি যদি এই কাজ করতে পারেন, তাহলে মিস্টার সার্জিও গোর, তিনি অ্যাজ এ হোল প্রথমত প্রেসিডেন্টের খুব ঘনিষ্ঠ, ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ, দ্বিতীয়ত বয়সে তরুণ, তৃতীয়ত হলো অত্যন্ত ধনাঢ্য, ব্যবসা বাণিজ্য করে এই অল্প বয়সে হাজার হাজার কোটি ডলারের মালিক হয়ে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তিনি এই দক্ষিণ পূর্ব এশিয়ার বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি রূপে আসছেন এবং তার দুটো উপাধি এখানে। তিনি ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, সম্ভবত মন্ত্রীর পদমর্যাদায়, যেভাবে মনে করেন দীনেশ ত্রিবেদীকে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে মন্ত্রী বলে ভুল হবে, একেবারে তাকে বলা হয় যে পুরো মার্কিন স্টেট ডিপার্টমেন্টে যদি একজন লোক থাকে যার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ওয়ান টু ওয়ান রিলেশন, টেলিফোনে কথা বলতে, তার সাথে দেখা করতে, কখনো তাকে কোনো প্রোটোকল মেনটেন করতে হয় না, তিনি মিস্টার সার্জিও গোর। তো সেই সার্জিও গোর প্রথম দায়িত্ব ভারতের রাষ্ট্রদূত, দ্বিতীয় দায়িত্ব হলো এই দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্ব। ফলে তাকে মনে করা হচ্ছে ফাদার অফ ডোনাল্ড লু। ডোনাল্ড লুর সে ফাদার। ডোনাল্ড লু রেজিম চেঞ্জ করে গেছে, কিন্তু চেঞ্জ করা রেজিমে আপনার সাম্রাজ্যবাদী নীতিগুলো প্রতিষ্ঠা করা, যেমন রবার্ট ক্লাইভ রেজিম চেঞ্জ করেছেন, কিন্তু এখানে মৌলজ ভিত্তি তিনি করেছেন লর্ড ওয়ারেন হেস্টিংস। সেই লর্ড ওয়ারেন হেস্টিংস, যিনি কোম্পানির শাসনের একটা প্রথম গভর্নর জেনারেল, প্রথমে গভর্নর হয়ে আসছেন, তারপরে গভর্নর জেনারেল হয়ে আসছেন 2 দফা, লর্ড ওয়ারেন হেস্টিংস। তো সেই দিক থেকে যদি ডোনাল্ড ট্রাম্পকে আপনি ক্লাইভের সঙ্গে তুলনা করেন, তাহলে মিস্টার সার্জিও গোরকে আপনি তুলনা করতে পারেন ওয়ারেন হেস্টিংস, যিনি আমেরিকান যে পলিসি সেটাকে বাণিজ্যতে রূপ দেওয়া। আমেরিকান যে পলিসি, সেই পলিসি যেহেতু তার তাবেদারি সরকারগুলো এখন এই সকল দেশে আছে, ফলে এই সরকারের উপরে আমেরিকার মিলিটারি পলিসি, সামরিক পলিসিগুলো চাপিয়ে দেওয়া। এখানে আমেরিকার যে কৌশলগত দিকগুলো রয়েছে, কৌশলগত দুটো দিক আছে। প্রথম দিক হলো যে স্থল কেন্দ্রিক, ভূতাত্ত্বিক, মানে ভূমি সংক্রান্ত যে তত্ত্ব এবং ওটাকে ভূরাজনৈতিক। আর একটা হলো ব্লু পলিটিক্স, মানে সমুদ্র জল, যেটাকে অনেকে মানে সেই ব্লু ইকোনমি বলে, সেই ব্লু ইকোনমির ক্ষেত্রে হলো ব্লু পলিটিক্স। তো জিও পলিটিক্স মানে ভূমি থেকে ভূমি, আর একটা হলো ব্লু পলিটিক্স। তো এখন ব্লু পলিটিক্স হলো এখানে ইন্দো প্যাসিফিক, তাদের যে কৌশলগত ইন্দো প্যাসিফিক যে তাদের প্রযুক্তি রয়েছে, অর্থাৎ প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর, ভারত মহাসাগর হয়ে মালাক্কা যাকে বলা হয় প্রণালী হয়ে যেটা বে অফ বেঙ্গলে ঢুকেছে, এই পুরোটা হলো তাদের জন্য একটা রাজনীতি। এখন ভূ রাজনীতিতে তারা বাংলাদেশে একটা করিডোর চাচ্ছে, সেন্ট মার্টিনে তারা একটা ঘাঁটি করতে চাচ্ছে, মায়ানমারে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাচ্ছে আন্ডার দ্য বার্মা অ্যাক্ট। আর তাদের যে প্যাসিফিক কমান্ড ছিল, সেই প্যাসিফিক কমান্ডটাকে এনে তারা ইন্দো প্যাসিফিক করলো। ইন্দো প্যাসিফিককে বাদ দিয়ে এখন তাদের বে অফ বেঙ্গল, তাদের যে কৌশলগত
ব্লু পলিটিক্স সেখানে চলে আসছে। অর্থাৎ তারা সমুদ্রে তারা আধিপত্য চায় এই অঞ্চলে, এবং আধিপত্য করতে গিয়ে তারা চীনের সঙ্গে কন্ট্রাডিক্ট করতে চায় না, ভারতের সাথে কন্ট্রাডিক্ট করতে চায় না। আর কন্ট্রাডিক্ট করতে না গেলে তাহলে এই বে অফ বেঙ্গলে তারা বাংলাদেশের জলসীমা এবং মায়ানমারের জলসীমা, আমরা যেহেতু চদু মাকড়া পার্টি, আমাদেরকে কান মূল্যেও আমাদের কিছু করার নেই। ফলে আমাদের যে মহীসোপান আছে, আমাদের যে বঙ্গোপসাগরের যে অঞ্চলটুকু আমাদের কর্তৃত্বে আছে, আমাদের এবং মায়ানমারের, এই জায়গাতে তারা মাতুব্বরিটা করতে চায়। এবং এই পুরো কাজটা করার জন্য সর্বময় ক্ষমতা দিয়ে পাঠানো হয়েছে সার্জিও গোরকে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা তার গুরুত্বপূর্ণ জায়গাতে। অর্থাৎ কাজ হয়ে গেছে। এখন এখানে যেখানে মিলিটারি পাঠানো দরকার মিলিটারি, যেখানে ব্যবসায়ী পাঠানো দরকার ব্যবসায়ী, যেখানে ধর্ম কর্মের পর সেখানে আপনার যাজকরা আসবে। অ্যাজ এ হোল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ওয়ারেন হেস্টিংসের জমানাতে যেভাবে এসেছিল, যেভাবে তারা সিভিল সার্ভিস করেছিল, যেভাবে তারা মিলিটারি সার্ভিস করেছিল, যেভাবে তারা ইংরেজি ভাষাটাকে এখানে বুঝিয়ে দিয়েছে, ঠিক সেম কাজটা এখন সার্জিও গোরের মাধ্যমে করার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে পছন্দের একটা মানুষকে ভারতের রাষ্ট্রদূত করেছে। এখানে আমি আগের যে অংশটুকু আলোচনা করি সেটিকে যদি আপনি দেখেন, তো তাদের ফার্স্ট প্ল্যান হলো বে অফ বেঙ্গল। এখান থেকে তারা সোজা চলে যাবে মালাক্কা প্রণালীতে, যেটা ইন্দোনেশিয়ার মধ্যে আছে। ইন্দোনেশিয়া দুর্বল একটা রাষ্ট্র, এবং ভারতকে যেটা বলা হয়েছে যে ভাই তোমার সাথে আমার অন্য বিজনেস প্রবলেম আছে, যা কিছু আছে, কিন্তু বাংলাদেশ নিয়ে, মিয়ানমার নিয়ে তুমি তোমার স্বার্থ দেখো, আমরা আমাদের স্বার্থ দেখি, এখানে আমাদের কন্ট্রাডিক্ট হবে না। আমরা যে জিনিসগুলো চেয়েছি সেটা আমরা শুধুমাত্র আমাদের সেই জায়গাগুলো আছে, তোমরা যেটা তোমাদের সেভেন সিস্টার চাচ্ছ, মায়ানমারকে বলা হচ্ছে তোমরা যে জিনিসগুলো চাচ্ছ, কোনো সমস্যা নেই, আমরা সবাই এখানে ভাগাযোগি করে কাজ করি, কোনো প্রবলেম নেই। প্রবলেম হবে চীনের। ফলে চীন তোমাদের শত্রু, আমাদের শত্রু। তো এই জিনিসগুলোর যাতে একটা ডিপ্লোম্যাটিক চ্যানেল চমৎকারভাবে চলে, এই জন্য একেবারে বিশ্বস্ত একজন লোক মিস্টার সার্জিও গোরকে দিল্লিতে পাঠানো হয়েছে। এখন সার্জিও গোর বাংলাদেশে আসার আগে তার বহু টিম, গোয়েন্দা টিম, মিলিটারি টিম, এফবিআই টিম, বহু টিম বাংলাদেশে হয়তো আসছে, আমরা পেপারে দেখেছি বা মানে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি, একটা পাসপোর্ট সহ বলে দিয়েছে অমুক লোক এত তারিখে এয়ারপোর্ট থেকে এসে সার্জিগর আসার আগে ওয়েস্ট ইন্ডিয়া উঠেছে, তার ডেজিগনেশন নেই। তারপরে সাবেক সিআইএর এত বড় কর্মকর্তা বাংলাদেশে, তো দূরের কথা ভারতও কখনো আসে না, সেই কর্মকর্তাও বাংলাদেশে এসে এখন পর্যন্ত আছে কিনা আমি জানি না। তো এরকম ঘটনাগুলো ঘটেছে। তো সেই সার্জিও গোর এসে তারপর প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, খলিলুর রহমান সাহেবের দেখা করেছে, কেউ কেউ বলে আওয়ামী লীগের নেতাদের সাথে, একজন নেতার সাথে দেখা করেছে, আরও অনেক বৈঠক হয়েছে, হয়তো গোপন বৈঠক হয়েছে সেই মার্কিন রাষ্ট্রদূতের বাসায়। এবং এখনও তাদের যে সিক্রেট সার্ভিস যেগুলো সামনে চলে আসছে, সেখানে তারা এমন অনেক কিছু করতে পারে যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। এর ফলে ওনার এই আগমনকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এবং যারা প্রো আমেরিকান তাদের বক্তব্য হলো সরকারকে এই সার্জিও গোর একটা রেড সিগন্যাল দিতে আসছে। কেন চীনে গেলা, কেন এই জিনিসগুলো করছো না, কেন ওই জিনিসগুলো করছো না, কেন এটা দিচ্ছ না, কেন এটা করছো না, এই জিনিসগুলো মানে কি কি, সেটা মানবিক করিডোর হতে পারে, সেটা মিলিটারি করিডোর হতে পারে, নানা রকম কথাবার্তা হতে পারে। তো এটাকে আপনি বলতে পারেন যে এই যে হুট করে তিনি যে চলে আসলেন, এটা সার্জিও গোর অনেকটা সার্জিক্যাল কূটনীতির মতো, মানে ঝড়ো গতিতে আপনার হলো সার্জিক্যাল যেটা অপারেশন করা হয়, এয়ারে স্ট্রাইক করা হয়, যে খুব দ্রুত সময়ের মধ্যে একটা দেশে মানে হতচকিত করে ফেলে, সে আউট অফ ইমাজিনেশন কল্পনাও করতে পারে না, কিন্তু শুধু বিমানের সাইরেনটা বাজে। তো সেক্ষেত্রে মিস্টার সার্জিও গোর যেভাবে আসছেন, যেভাবে কথা বলছেন, এত দ্রুততার সঙ্গে মনে হয়েছে যেটা একটা কূটনীতির ঝড়, একটা কূটনীতির সার্জিক্যাল অপারেশন। এখন সেই অপারেশন তো মিস্টার সার্জিও গোর করে গেলেন, আমরা সেটাকে কিভাবে হজম করব, কিভাবে মেনটেন করব, সেটি দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত